তারপর বৈভবী, সেই লোকগুলো কারা? ওই 3 জন লোক যাদেরকে তোমার বাবা মেরে ফেলেছে, তুমি তাদেরকে চেনো? না স্যার, আমি এই লোকগুলোকে চিনি না, মা চেনেন। আমি শুধু এইটুকুই জানি যে আমাদের বাড়ির পেছনে ওই 3 জন লোককে মেরে পুঁতে রাখা হয়েছে। পুরো ঘরের তল্লাশি নাও এখনই। রমেশ, দেখো না মায়ের কি হয়েছে। মা, শান্ত হও, আমি ডাক্তারকে এখন ডাকছি, ঠিক আছে? এক্ষুনি আসছি। মা, মা ওঠো মা। তেমন সিরিয়াস কিছু না, একটু প্রেসার ফল হয়েছে আর কি। মা, তোমার সাথে কি হয়েছিল? কি করেছে বাবা? কি বলেছিস? কি বলেছিস তুই? আমি শুধু এটুকুই বলেছি, এটুকুই বলেছি। কতটা বলেছিস? আমি শুধু এটুকুই বলেছি যে তুমি 3 জনকে মেরে বাড়ির পিছনে পুঁতে দিয়েছো। তুই কি করেছিস ওকে বলে? আমি তোকে কতবার বারণ করেছিলাম এসব বলতে? 4 দিনের কমপ্লিট বেড রেস্ট, আশা করি তারপর ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, আমি আসছি। শিলা দেবী, আমরা জানি যে আপনার শরীর খুবই খারাপ, কিন্তু আমাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি যে তারা কারা যাদেরকে আপনার স্বামী মেরে ফেলেছেন। ওর বন্ধু শ্রীনাথ মাপসেকর। মাধববাবু, আমি কুমুদ বলছি, কুমুদ মাপশেখর। হ্যাঁ কুমুদ দেবী, নমস্কার। আমি তো এটা মানতেই পারছি না যে উনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন। ধৈর্য রাখুন আপনি। ও শুধু আপনার স্বামীই নন, আমার বন্ধুও বটে। শ্রীনাথের মেয়ে সুনিতা মাপসেকর আর ওর এক কর্মচারী গণেশ, যাকে সুনিতা বিয়ে করেছিল। গুরুদেব, এই সোফা ডেলিভারি এখনো হয়নি কেন? গণেশদার সোফা কাল পৌঁছে যাবে। কিন্তু কথা তো আজকের হয়েছিল। ওই গণেশদা ভুল হয়ে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছিল। মাথা থেকে বেরিয়ে গেছিল? পরের বার তুই চাকরি থেকে একেবারে বেরিয়ে যাবি, বুঝেছিস? তাড়াতাড়ি হাত চালা। এটা 2008-এর কথা, তাই না? হ্যাঁ। আর এতগুলো বছর এই অপরাধটা লুকোনো থাকলো। অপরাধ লুকোনোটাও কিন্তু অপরাধ, শিলা দেবী। এই চল, খোঁড়াখুড়ি শুরু কর। মানে একটা কাজ করো, এই কঙ্কালগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সোফা ফ্যাক্টরিতে রেড করো। মাধব ঘোরপাড়ে আর তার সাথী গুরুদেবের নামে রেড অ্যালার্ট জারি করো। চার বছর ধরে পুঁতে রাখা এই 3 জনের কঙ্কাল মাধব ঘোরপাড়ের বাড়ির পিছন থেকে উদ্ধার করা হয়। আশ্চর্যজনক ব্যাপার হলো যে পুলিশ ফাইলে এই 3 জনের কোনো মিসিং কমপ্লেন ছিল না। আর সবচেয়ে বড় রহস্য উন্মোচন হওয়া এখনো বাকি, যে মাধব ঘোরপাড়ে কি কারণে এই 3 জনকে খুন করেছিলেন।
আমার স্বামীর এক মহিলার সঙ্গে অ্যাফেয়ার ছিল। আমি যখন জানতে পারলাম উনি পুরো অস্বীকার করলেন। তারপরে উনি নিরুদ্দেশ হয়ে গেলেন। আমার মনে হলো উনি আমাকে ছেড়ে চলে গেছেন। কুমুদ দেবী, আপনার স্বামী 4 বছর ধরে নিখোঁজ, আপনার মেয়ে সুনিতা 4 বছর ধরে নিখোঁজ, আর আপনার জামাই গণেশও 4 বছর ধরে নিখোঁজ। আপনার কারোর প্রতি কোনো সন্দেহ হয়নি? কখনো পুলিশের কাছে আসলেন না, কোনো অভিযোগ দায়ের করলেন না? আমার স্বামীর ইচ্ছের বিরুদ্ধে সুনিতা গণেশকে বিয়ে করেছিল। দেখুন কুমুদ দেবী, এটা বলতে আমার খুব খারাপ লাগছে যে আপনার স্বামী, আপনার মেয়ে এবং আপনার জামাই আর এই পৃথিবীতে নেই। কি হয়েছে ওনার? খুন। খুন? কে করেছে? মাধব ঘোরপাড়ে। কিন্তু মাধববাবু তো আমার স্বামীর বন্ধু ছিলেন, আর গণেশও ওনার কাছে কাজ করত। আমরাও এটা খোঁজ করার চেষ্টা করছি যে উনি এই কাজটা কেন করলেন। কেননা আমরা 3টি কঙ্কাল পেয়েছি, যেগুলো শ্রীনাথ, সুনিতা আর গণেশের হতে পারে। এটা কোথা থেকে পেলেন আপনি? মাধব ঘোরপাড়ের বাড়ির পেছন দিক থেকে। স্যার, মাধববাবু দুদিন ধরে কারখানায় আসেনি, আর গুরুদেব দাদাও দুদিন ধরে কাজে আসছে না। এই গুরুদেব থাকে কোথায়? জুহু চন্দ্রায় চণ্ডিকা মন্দিরের পেছনে থাকে স্যার। এই কারখানার উপর নজর রেখো। ঠিক আছে স্যার। চলো। গুরুদেব কোথায়? ও তো দুদিন ধরে বাড়ি আসেনি। সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় লুকিয়ে আছে ও? আমি কি করে জানবো স্যার? আমিও খুব চিন্তায় আছি। আমাকে কিছুই বলে যায়নি, আর ফোনও তুলছে না। মার্ডার কেসে ওয়ান্টেডও। যদি ফোন করে তাহলে সারেন্ডার করতে বলে দিও, না হলে গুলি করে দেবো। চলো স্যার। মাধব আর গুরুদেব দুজনেরই সেলফোন বন্ধ। আরে ওর মেয়ে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছে। মাধবকে গা ঢাকা দিতেই হতো। ওর অপরাধ 4 বছর পর সামনে এসছে। দেখি কতদিন লুকিয়ে থাকতে পারে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুজন পুরুষ ছিলেন আর একজন মহিলা। বোন ডেন্সিটি থেকে এটাই বোঝা যাচ্ছে একজন পুরুষ মাঝবয়সী ছিলেন আর বাকি পুরুষ মহিলা ছিলেন ইয়াং। কিন্তু এটা প্রমাণ করা কঠিন হবে যে এরা 3 জন ওরাই ছিলেন। এই 3 জন 4 বছর ধরে নিখোঁজ। কেউ ভাবতে পারবে না যে এরা খুন হয়ে গেছে। মাধব ঘোরপাড়ের স্ত্রী একমাত্র শিলা দেবী ব্যাপারটা জানতেন। ব্যাস, উনি একমাত্র সাক্ষী। কিন্তু স্যার, আমরা তো এটাই বুঝতে পারছি না যে মাধব এদের বিনা কারণে খুন করলো কেন। একজন ওর প্রিয় বন্ধু, একজন তার কর্মচারী, আর তার বউ আর বন্ধুর মেয়েও ছিল। 4 বছরের পুরনো হত্যাকাণ্ড। শিকার এবং শিকারী একে অপরকে খুব ভালোভাবে জানতেন। একদিকে পুলিশ অভিযুক্তকে ধরতে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করছিল, আর অন্যদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনের রহস্য জানবারও চেষ্টা করছিল। তুই তো জানিসই তোর বাবাকে কিছু বলাই বৃথা। এত জেদ, এত রাগ, এত মারপিট। আমি জানি মা, তুমি অনেক কিছু দেখেছো, অনেক সহ্য করেছো, আমার থেকে অনেক অনেক বেশি। আমার তো এতেই খারাপ লাগছে যে এই কথাটা আমি এতদিন চেপে রেখেছি। ঠিক তো তখনই হতো যদি আমি সাহস করতাম, এগিয়ে যেতাম আর পুলিশকে সবটা বলে দিতাম। কোথা থেকে এত জোর পাও মা? নিজেকে এইভাবে শাস্তি দিও না। ভয় অনেক বড় বড় মানুষের মুখ বন্ধ করে দেয়। স্যার, গণেশদা তো মাধববাবুর খুব খাস লোক ছিল। তোমাদের কখনো খটকা লাগেনি যে গণেশ ওয়ার্কশপে আসছে না? 4 বছর ধরে আসছে না? খুবই আশ্চর্য লেগেছিল স্যার। আমি গুরুদেব দাকে গণেশদার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। এটা বড় সোফার জন্য হ্যাঁ। ভীষণ পাতলা হয়ে যাবে রে। আরে গুরুদেব দা, হ্যাঁ বল। আমাদের গণেশদা আছে না, অনেক দিন হয়ে গেল কাজে আসছে না। তোর খুব মনে পড়ছে নাকি ওকে? যাবি ওর কাছে? না দাদা, আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। গণেশ গেছে তেল নিতে, তুই নিজের কাজটা কর। কাট টু কাট, ঠিক আছে তো? ঠিক আছে দাদা। আর এই শ্রীনাথ মাপসেকর? ওনার তো মাধববাবুর সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল। উনি তো মাঝে মধ্যেই ওয়ার্কশপে যাওয়া আসা করতেন।
স্যার এই যে শ্রীনাথ সুদে টাকা খাটাতো, হতে পারে টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল। হতে তো অনেক কিছুই পারে, কিন্তু শ্রীনাথের মেয়ে সুনিতার এর মধ্যে কি দোষ ছিল? একটা কথা বলি স্যার, এই যে গণেশ ভাই আছে না, সুনিতার সাথে বিয়ে হবার পর মাধববাবুর বাড়িতেই থাকতো। শিলাদেবী এই কথা আমাদেরকে বলেনি, কিন্তু কেন? বৈভবীর মা আর মাধবের স্ত্রী শিলা ঘোরপাড়ে এখনো পুলিশের কাছে কিছু গোপন করছিলেন। উনি না তো বৈভবীকে, এমনকি পুলিশকেও এই কথাটা বলেননি যে গণেশ মার্ডার হওয়ার আগে ওনাদের বাড়িতেই থাকতো। পুলিশের এখন সন্দেহ হতে শুরু করে যে শিলা ঘোরপাড়ে মাধব ঘোরপাড়ের ব্যাপারে হয়তো এমন কিছু জানেন যা উনি এতদিন অস্বীকার করে এসেছেন। শিলাদেবী একদম সত্যি কথা বলবেন। আপনি তো এটা জানতেন যে মাধব প্রথমে শ্রীনাথ এবং তার মেয়ে সুনিতাকে মেরে ফেলে, আর তারপর গণেশকে? না, জানতাম না। আপনি কি এটাও জানতেন না যে সুনিতা আর তার স্বামী গণেশ বিয়ের পর আপনার বাড়িতে থাকতো? আর এটাও জানতেন না আপনি যে শ্রীনাথ এই জুটিটাকে একেবারে পছন্দ করেনি? এসো গণেশ, ভেতরে এসো। মা সুনিতা, তুই আয় আয়। এসব কি গো? কি মানে? আরে কারা এসেছে সেটা জিজ্ঞেস করো। এই দেখো, এ হচ্ছে গণেশ, তুমি একে চেনো। আর এটা সুনিতা, শ্রীনাথের মেয়ে, তুমি একেও চেনো। আর এটা জেনে রাখো, এদের দুজনের বিয়ে হয়েছে, আর এখন এরা আমাদের বাড়িতেই থাকবে। ওরা আমাদের বাড়িতে কেন থাকবে? কেননা আমি বলছি তাই, বুঝতে পেরেছ? আজ থেকে ওপরের ঘরটায় এরা দুজন থাকবে। এসো সুনিতা, গণেশ তুমিও এসো, এসো। কাকি, আমার কিছু গয়না আছে, আর এই গয়নাগুলো আমি তোমার কাছে রাখতে চাই। তুমি এগুলো তোমার লকারে রেখে দেবে প্লিজ। হ্যাঁ। সুনিতা, তুই আমাদের বাড়িতে আছিস, তোর বাবা মা জানেন? না কাকি, ওনারা জানেন না। তাহলে এটা ঠিক না। কিন্তু কাকি, ওনারা জানলে তো আমাকে বিয়েই করতে দিতেন না। তাহলে তুই গণেশকে বিয়ে করলি কেন? ভালোবাসি তো। ভালোবাসলে কেউ ব্যভিচার করে না। কাকে বোকা বানাচ্ছিস তুই? আমি কাউকে বোকা বানাচ্ছি না কাকি, সত্যি কাকি। ভালোবাসা আর ব্যভিচার লুকোনো যায় না। গোটা পৃথিবী সত্যিটা জানে, আর গণেশও নিশ্চয়ই জানে। শিলাদেবী, আসল সত্যটা কি? সুনিতা এবং গণেশের বিয়েটা কেন হয়েছিল? আমার স্বামী মাধব আর সুনিতার মধ্যে সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল। এই লজ্জার কথাটা আমি বৈভবকে কোনোদিন বলতে পারিনি, না আপনাদেরকে। এই অবৈধ সম্পর্কটা রাখার জন্যই আমার স্বামী গণেশের সাথে সুনিতার বিয়ে দেয়, শুধু দেখানোর জন্য। আর ওদের দুজনকে এই বাড়িতেই রাখে। যে বেহায়াপনা, নোংরামো হচ্ছিল আমার চোখের সামনেই হচ্ছিল। শ্রীনাথবাবু এ ব্যাপারে কিছুই জানতেন না, কিন্তু যখন উনি জানতে পারলেন যে ওনার মেয়ে সুনিতা আর গণেশকে ওনারই বন্ধু মাধব আশ্রয় দিয়েছেন, তাতে উনি খুব রেগে গেলেন। মাধব কোথায়? আমার মেয়ে সুনিতা কোথায়? এক তো আমার মেয়ে আমার পিঠে ছুরি মারলো, আর তার সাথে তুইও। আরে শ্রীনাথ, কেন রাগ করছিস? দেখ, তোর মেয়ের সমস্যা ছিল, আমার কাছে এসে কাঁদতে শুরু করলো। সেটা আমি সহ্য করতে পারলাম না। আমি ভাবলাম যতক্ষণে তুই না ঠান্ডা হচ্ছিস ততদিন ও আমার বাড়িতেই থাকুক। আরে ও আমারও তো মেয়ে। নাটক করিস না তুই, পুরো মিথ্যা কথা এটা। আরে তুই তো খুব ভালোভাবেই জানতিস যে তোর ওই চাকর গণেশ আমার মেয়েকে ঠকাচ্ছে, ওকে ফাঁসাচ্ছে। সব যেন ওকে বাঁচাবার বদলে তুই উস্কাচ্ছিস। এই সমস্ত তোরই কারসাজি। তুই ওদের দুজনের মধ্যে বিয়ে দিয়েছিস। না শ্রীনাথ, তুই যেটা ভাবছিস সেটা থেকে তোর সাথে কোনো সম্পর্ক নেই। সুনিতা, চল বাড়ি চল। না বাবা, যেখানে আমার স্বামী বলবে আমি সেখানেই থাকবো, ওনার সাথে, সবসময় ওনার সাথেই। দেখুন, আপনি যদি মেনে নেন তাহলে দুজনকেই মানতে হবে, আর না হলে মানতে হবে না। মাধব, তোকে এই বেইমানির ফল ভোগ করতে হবে। আমি কোনো বেইমানি করিনি শ্রীনাথ। আমার 5 লাখ টাকা আমার এক্ষুনি চাই। দেখ শ্রীনাথ, তুই ব্যবসা আর বাড়ির বিষয় আলাদাই রাখ। আরে নিকুচি করেছে তোর ব্যবসার। আমার সংসারে আগুন ধরিয়ে দিয়েছিস তুই, আর আমাকে শেখাচ্ছিস কি করবো আর কি করবো না। এই শোন, কাল সকালের মধ্যে যদি আমার 5 লাখ টাকা না পৌঁছায় তাহলে তোর বাড়িতে পুলিশ নিয়ে আসবো আমি। মনে রাখিস, ছাড়বো না তোকে।
সেদিনের পর শ্রীনাথ বাবুকে আর এ বাড়িতে দেখিনি, ওনার কথা শুনিও নি। পরের দিন উনি টাকা নিতে আসেননি? না, আসেননি। কিন্তু তার 2 দিন পরে যখন আমি প্রথমবার গর্ত খুঁড়তে দেখেছিলাম, তখন আমার স্বামী সে ব্যাপারে কিছুই বলতে চায়নি। শোনো না, বাড়ির পিছন দিকে কি হচ্ছে? তোর সেসবে কোনো দরকার নেই, তুই তোর চোখ কান বন্ধ করে রাখ, বুঝতে পেরেছিস? কিন্তু যখন সুনিতা নিখোঁজ হলো তখনও আপনি কিছু জানতে চাইলেন না? না, প্রথমে তো আমি ভেবেছিলাম সুনিতা ওর বাবা মার কাছে ফিরে গেছে। গণেশ, কাল কি আমি একবার আমার বাবা মার সঙ্গে দেখা করতে যেতে পারি? ব্যাস একবারই দেখা করে আসবো। দেখো সুনিতা, এতে কোনো লাভ নেই। তোমার বাবা আমাদেরকে আশীর্বাদ কোনোদিনও দেবেন না। গণেশ, আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। ওনার এখানে টাকা ফেরত নিতে আসার কথা ছিল, কিন্তু এখনো এলেন না। আমার তো খুব ভয় করছে। আচ্ছা, ওনার শরীরটা খারাপ হয়নি তো? তোমার বাবার কিচ্ছু হয়নি। আপনি কি করে জানলেন? ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি। ও আর তোমাদের জীবনে নাক গলাবে না। তবুও গণেশ, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। মায়ের কথাও খুব মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে গণেশ, নিয়ে যাও, বাবা মার সাথে দেখা করিয়ে আনো, ওর মনটা ঠিক হবে। ঠিক আছে, খুশি? পরের দিনই গণেশ আর সুনিতা এখান থেকে বেরিয়ে যায়। ব্যাস, তারপর আর কখনো ফেরেনি। আর তারপর বাড়ির পেছন দিকটা আরেকবার খোঁড়া হলো। হ্যাঁ, শিলা দেবী, শ্রীনাথ মাপসেকর আপনার স্বামীকে ধমকিয়ে গেল আর কখনো ফেরেনি। সুনিতা আর গণেশ তাদের বাড়ির উদ্দেশ্যে গেল আর কখনো ফিরল না। একবারও আপনার আশ্চর্য মনে হলো না? অদ্ভুত তো আমার গোটা জীবনটা, ইন্সপেক্টর। যখন থেকে বৈভবীর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তখন থেকে ওর অদ্ভুত রাগ, অদ্ভুত কার্যকলাপ দেখে এসেছি। ও কোনোদিন কাউকে শান্তিতে বাঁচতে দেয়নি। ভয় তো আমারও লাগছিল যে শ্রীনাথবাবু আর সুনিতার সাথে কিছু একটা হয়েছে, কিন্তু এমনটা হয়েছে আমি ভাবতেও পারিনি। আর তারপর একদিন, শিলা শোনো, হ্যাঁ ওই সুনিতা তোমার কাছে গয়না রাখতে দিয়েছিল তাই না? হ্যাঁ দিয়েছিল। যাও নিয়ে এসো। কেন, সুনিতা কোথায়? যা বললাম তাই করো, বুঝতে পেরেছো? যাও নিয়ে এসো। ওই সুনিতা আর গণেশ একটা অন্য জায়গায় থাকবে, ওরা আর এখানে থাকবে না। যাও নিয়ে এসো। পরের দিন আবার খোঁড়া হলো। এবার ওর সাথে কারখানার গুরুদেব ছিল। তারপর রাত্রিরে আমি দেখলাম আমার স্বামী আর গুরুদেব একটা লাশ পুঁতে দিচ্ছে। সেদিনের পর গণেশকে আর কখনো দেখিনি। শিলাদেবী, আপনার স্বামী আপনাকে ধমকিয়ে দাবিয়ে রেখেছিল। ওর ধমকের সামনে আপনি অসহায় ছিলেন, কিন্তু আইনের চোখে আপনি অপরাধী। আর এই অপরাধে আপনি বরাবর সঙ্গী ছিলেন। অপরাধ জানার পরও আপনি চুপ করেছিলেন। গ্রেপ্তার তো আপনাকে করতেই হবে। এটা আপনি কি বলছেন স্যার? যদি মা আমাকে না বলতো তাহলে তো এই সত্যিটা কখনোই বাইরে আসতো না। স্যার, আপনি আমার বাবাকে চেনেন না। উনি আমার মাকে খুব ভয় দেখিয়ে রাখতেন। বৈভবী, তুমিও তো ভয় পেয়ে আগামী 4 বছর চুপ করে বসে থাকতে পারতে। তোমার ওপরও তোমার বাবার এতখানি ভয় এবং শাসন ছিল, কিন্তু না, তুমি বাহাদুরি দেখিয়েছো। অপরাধীদের পর্দা ফাঁস করেছো। সেই অপরাধ যাকে তোমার মা 4 বছর ধরে লুকিয়ে রেখেছিল, অ্যারেস্ট তোমাকে করতেই হবে। অ্যারেস্ট করো। আমার মা কিচ্ছু করেনি। মা কিচ্ছু করেনি। মা একদম নিরপরাধ। মাকে ছেড়ে দিন। প্লিজ। আরে সামলাও নিজেকে, কিচ্ছু হয়নি, সামলাও নিজেকে, কিচ্ছু হয়নি। মাকে ছেড়ে দিন। মা ফিরে আসবেন, মা ফিরে আসবেন, আমরা ফিরে আনবো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। একটা নৃশংস হত্যাকাণ্ড আর এই মারাত্মক অপরাধকে চাপা দেওয়ার জন্য অমানবিক পদ্ধতি। এখন কোনো সন্দেহ ছিল না যে 3-3টে খুন হয়েছিল। এখনো কিছু রহস্য উদ্ঘাটন বাকি ছিল। 2 প্রধান অভিযুক্ত এখনো ফেরার। না স্যার, এখনো সেরকম কিছু দেখতে পাইনি।
3 দিন ধরে না এখানে মাধব এসেছে না গুরুদেব, আর কোনো ফোনও করা হয়নি এখান থেকে। ঘনশ্যাম, এতটুকু ঢিল দিও না। কোনো না কোনো দিন ওকে ব্যবসায় ফিরে আসতেই হবে। কতদিন ও দূরে দূরে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। স্যার, সোফা ইউনিটের সাপ্লায়ারকেও জিজ্ঞাসা করেছি, আর সেখানেও গিয়েছি যেখানে ফিনিশড মালপত্র বিক্রি হতো। কিছুই জানা গেল না স্যার। মনে হয় এই মাধব বেপাত্তা হয়ে গেছে। মাধববাবু, শিলা বৌদিকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আর জানতে পারলাম ওরা আপনার বাড়ির পিছন থেকে কঙ্কাল পেয়েছে। ওখানে প্রচুর পুলিশ রয়েছে, কারখানাতেও পুলিশ, আমার বাড়িতেও পুলিশ। মানে খুব সমস্যা। আমার মেয়ে আমার সাথে বেইমানি করলো। কিন্তু স্যার, ওরা আপনার বাড়ির পিছন থেকে 3টে কঙ্কাল কি করে পেলো? আমরা তো একজনকেই মেরেছিলাম। ওই সব চিন্তা করার সময় আমাদের কাছে এখন নেই। আমাদের এটাই ভাবতে হবে যে পুলিশের হাত থেকে আমরা কি করে বাঁচবো। বেঁচে যাবো কোথায় বাবু? আমার বউ আছে ওখানে, বাচ্চারা রয়েছে, ওদেরকে ছেড়ে যাবো কোথায়? আর করবো কি স্যার? কান খুলে শোন, এই মার্ডার কেসে আমার সাথে তুইও জড়িত। যদি ফিরে যাস না, 14 বছর জেল হবে তোর। তখন তোর বউ বাচ্চার কি হবে বল? আর হ্যাঁ, একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, যদি আমার সাথে বেইমানি করিস না, তাহলে আরও একটা কবর খুঁড়তে আমার বেশি সময় লাগবে না। তোর কবর। কঙ্কালগুলোর অবস্থা খুবই খারাপ কুমুদ দেবী, কিন্তু আমাদের ফরেনসিক টিম খুবই চেষ্টা করছে। আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারছেন যে ওই কঙ্কাল আমার স্বামীর আর মেয়ের? আপনি গত 4 বছর ধরে নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসে রইলেন, একটা কমপ্লেন পর্যন্ত করলেন না। শিলা দেবীও সব জেনে শুনে 4 বছর ধরে বসে রইলেন, আর এতদিন পর উনি এসে কমপ্লেন করছেন যে ওনার স্বামী যে 3 জনকে হত্যা করেছেন তার মধ্যে আপনার মেয়ে এবং আপনার স্বামী রয়েছেন, আর মাধবের এমপ্লয়ি গণেশও। আর যেভাবে ওরা 3 জন একসাথে গায়েব হয়েছেন, তাতে আমাদের বিশ্বাস যে এই কঙ্কালগুলো ওনাদেরই। স্যার, মাধব আর গুরুদেবের পোস্টার লাগানো হয়ে গেছে বাসস্ট্যান্ড, রেল স্টেশন, মার্কেট, সব জায়গায়, কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। জানি না সালা চুপ করে কোন গর্তে বসে আছে। 4 বছর ধরে 3টে কবরের ওপর বসে রইল, আর এখন নিজেও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। স্যার, আমি শিলা দেবীকে জিজ্ঞাসা করেছিলাম কোনো আত্মীয় স্বজন আছে কেউ? একজন ভাই আছে নাসিকে, ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, কিন্তু মাধব ওখানে যায়নি। হাবিলদারকে নজর রাখতে বলেছি। গুড। রত্নগিরির টিকিট আনবি, ফার্স্ট ক্লাসে আনিস। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, স্টেশনের বাইরে কোনো এজেন্টকে ধরবি। ভেতরে যাওয়ার দরকার নেই, তাহলে ফেঁসে যাবি। কেন? কেননা স্টেশনের ভেতর ওয়ান্টেড লোকেদের বড় বড় ছবি লাগানো থাকে। ঠিক আছে স্যার। আর তারপরেও যদি কিছু গন্ডগোল দেখিস, এখানে আসার দরকার নেই। তাহলে কোথায় যাব? যেখানে খুশি যাবি। বাস ট্যাক্সি ধরে কোনো বস্তি এলাকায় চলে যাবি, চা খাবি, টাইম পাস করবি। মাধববাবু, আমাদের দুজনের কাছে মোবাইলও নেই। হোটেলের নাম্বারটা তো আছে তোর কাছে, যদি দরকার হয় তবেই ফোন করবি, তাও বুঝে শুনে। ঠিক আছে, যা। ঠিক টিকিটটা আন। ঠিক আছে স্যার। সাহেব, বড় সাহেবের সাথে দেখা করুন। সাহেব, আমি জানি আমরা বেশি দূর যেতে পারবো না। সাহেব, আমি ভেসেছি মাধববাবুর জন্য। সাহেব, দয়া করে দিন সাহেব। সাহেব, আমাকে বাঁচিয়ে দিন সাহেব, ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন সাহেব। আগে বল তোর মাধব শেঠ কোথায়? কোনো কথা জিজ্ঞাসা না করে তোকে মেরে এখানে পুঁতে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু ডিউটি ইচ্ছের কথা শোনে না, টানতে টানতে নিয়ে চলে গেছে। সাহেব, সাহেব, আমি আমার ছোট ছোট বাচ্চাদের দিব্যি করে বলছি সাহেব, আমি শুধু গণেশের খুনেই জড়িয়েছিলাম। বাকি দুটো খুনের ব্যাপারে আমি সত্যি কিছু জানি না সাহেব। মাধব ঘোরপাড়ে তোর বাড়ির পেছন দিকে 4 বছর ধরে অনেক কিছু পোঁতা আছে।
এখন সময় এসেছে সেগুলো বের করার। দেখ, তোর কাছে কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই। না বললে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝতে পেরেছিস? বল মাধব, কখন টাকা দিবি? আরে ভাই এখনো রেগে আছিস? দেখ, তোর মেয়ে বলেই আমি সুনিতাকে সাহায্যটা করেছিলাম। তুই আমাকে বোকা পেয়েছিস না? হ্যাঁ, এই শোন, এর মধ্যে তোরই কোনো স্বার্থ আছে। আরে এটাতে আমার কি স্বার্থ থাকবে বল? তুই জানিস? আরে আমার মেয়ে সুনিতা বাড়ি থেকে পালিয়ে গেল আর আমি টেরই পেলাম না কার সাথে কখন কিভাবে পালালো। আর পরে আমি জানতে পারলাম যে ওই কুত্তা গণেশ তোরই চাকর। আর তার সাথে এটাও জানা গেল যে তুই এদের দুজনের গডফাদার। তুই নিজেকে খুব শেয়ানা মনে করছিস, তাই না? দেখ ভাই, এই সময় তোর মাথা গরম আছে। এক কাজ করা যাক, দুজন একসঙ্গে বসে আলোচনা করব। তোর যদি কথাই বলার থাকতো তাহলে তখনই ফোন করতি যখন আমার মেয়ে সুনিতা তোর বাড়িতে গিয়েছিল। তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। 1 ঘন্টার মধ্যেই আমি তোর কারখানায় পৌঁছাচ্ছি। আমি আমার 5 লাখ টাকা আমার হাতে চাই, নত তুই যাবি জেলে, বুঝেছিস? আরে শোন, আরে হ্যালো হ্যালো, গণেশ এদিকে আয়। হ্যাঁ আসছি। এই শ্রীনাথের টাইম হয়ে এসেছে, বুঝলি? এ তোর, আমার আর সুনিতার জীবনের সমস্যা তৈরি করছে। তাহলে এবার কি করব আমি? সব ওয়ার্কারকে হাফ ডে ছুটি দিয়ে দে এক্ষুনি। তারপর শ্রীনাথেরও ছুটি করে দেব চিরকালের জন্য। আরে শ্রীনাথ, চলে আয়, আমি কখন থেকে অপেক্ষা করছি। মাধব, টাকা কোথায়? আরে এখানেই আছে, চলে আয়। কোথায়? আরে এদিকেই আছে, তুই আয় তো এদিকে, চলে আয়। কোথায় আছে? এই দেখ, এদিকে আয়। এখানে? আরে এখানে তো পুরো মালপত্রে ভর্তি। তুই আমাকে বোকা বানাচ্ছিস। আমার সাথে গেম খেলিস না। গেম খেলার জন্য তোর হাতে সময় কোথায় শ্রীনাথ? কারণ বাজিটা তো আমি মারছি। তুই আমাকে বোকা বানাচ্ছিস। আমার সাথে গেম খেলিস না। গেম খেলার জন্য তোর হাতে সময় কোথায় শ্রীনাথ? কারণ বাজিটা তো আমি মারছি। এবার এই লাশটাকে কি করব? এখানেই কোথাও সোফার নিচে ঢুকিয়ে দে, পরে পুঁতে দেব। কিন্তু পুঁতবোটা কোথায়? তুই শ্রীনাথকে মেরেছিস কারণ তুই ওর পয়সা ফেরত দিতে চাসনি। তারপর তুই সুনিতাকে মেরেছিস কারণ তুই চাইছিলি না যে ও জানুক যে ওর বাবা নিরুদ্দেশ। গণেশ, আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। ওনার এখানে টাকা ফেরত নিতে আসার কথা ছিল, কিন্তু এখনো এলেন না। আমার তো খুব ভয় করছে। আচ্ছা, ওনার শরীরটা খারাপ হয়নি তো? গণেশ, নিয়ে যাও, বাবা মার সাথে দেখা করিয়ে আনো, ওর মনটা ঠিক হবে। ঠিক আছে, খুশি? দেখ গণেশ, সুনিতা যদি ওর বাপের বাড়ি যায় আমরা ধরা পড়ে যাব। ও বহুত চালাক, ওর মায়ের মতো বোকা নয়। ও কিছুতেই বিশ্বাস করবে না যে ওর বাবা তার রক্ষিতার সাথে পালিয়ে গেছে। ও চেঁচামেচি করবে আর গলায় ফাঁসি পড়বে, তোর আর আমারও। তাহলে এবার? এই সুনিতাকে সামলানো খুব শক্ত, খুব জেদিও। কিন্তু সামলাতে তো হবে আমাদের, আর আমি তো আটকাবো। ভালো কথা, তুইও আমারই মতো ভাবছিস, কিন্তু শুধু আটকালেই তো চলবে না, ওকে চুপ করাতে হবে। দেখ, তুই কাল সকালে ওকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যা। ওকে বলবি তুই ওর বাপের বাড়ি নিয়ে যাচ্ছিস, আর সোজা কারখানায় নিয়ে আসবে। তার মানে কাল সবার অর্ধেক দিনের ছুটি? তুই সত্যিই খুব বুদ্ধিমান হয়ে উঠছিস রে, হ্যাঁ?
তাড়াতাড়ি কর, এতটুকু মাটি কাটতে এত সময় লাগছে? সাহেব, এই দুটো খুনের ব্যাপারে আমি কিছুই জানতাম না সাহেব। শুধু মাধব স্যার বলেছিল যে গণেশকে মারতে হবে, আর ওর উপর আমারও রাগ ছিল। তাই বলে খুন করার মতো রাগ? ও আমায় সবসময় ছোট করতো, দেমাগ দেখাতো। আর এই কথাটা তোমার এই চালাক মাধব শেঠ জানতো। তোমাকে দিয়ে কার্যসিদ্ধি করলো আর তুমি জানতে পারলে না। মাধববাবু, আমার কিছু বলার আছে। বল না। আমি চাকরি ছাড়তে চাই। কেন? আপনি আমাকে ব্যবহার করেছেন। কি করে? আপনি সুনিতাকেও ব্যবহার করেছেন নিজের খিদে মেটানোর জন্য। আমি তোকে ভালোবেসেছিলাম, সত্যিকারের ভালোবাসা, কিন্তু আপনি ওকে জোর করে আমাকে বিয়ে করতে বলেছিলেন যাতে ওর সঙ্গে মস্তি করতে পারেন। দেখ গণেশ, এসব পুরনো কথা, এগুলো ছাড় এখন। দুটো লাশকে মাটি চাপা দিয়েছেন আপনি, আমাকে ব্যবহার করেছেন আপনি। আমি যাদের খুন করেছি তারা নির্দোষ ছিল। গণেশ, তুই ভুল ভাবছিস, আর তার থেকে বড় কথা তুই ভুল বলছিস। আপনি যাই বলেন না কেন, কিন্তু আমি ভিতর থেকে কিছুতেই মেনে নিতে পারছি না। দুটো প্রাণ নিয়েছি আমি। ঠিক আছে, বেরিয়ে যা তুই, আর কখনো এখানে ঢুকবি না। আমি নতুন ব্যবসা করতে চাই। যা খুশি করগে যা। ওই সুনিতার কিছু গয়না ছিল যেটা বৌদিকে রাখতে দিয়েছিল, আপনি আমাকে ওগুলো দিয়ে দিন, আমি নিয়ে চলে যাবো, আর আপনাকে আমার মুখ কোনোদিনও দেখাবো না। অন্য কোথাও গিয়ে প্রায়শ্চিত্ত করব। ঠিক আছে গণেশ, আমি তোকে আটকাবো না, আর তুই যা বেঁকে বসেছিস ভগবানও তোকে আটকাতে পারবে না। এক কাজ করা যাক, কাল সকালে তোকে গয়না এনে দেবো, তুই বেরিয়ে যা, যেখানে খুশি, কাশী মথুরা, প্রায়শ্চিত্ত কর। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি কালকেই গয়না নিয়ে বেরিয়ে চলে যাব। ঠিক আছে, কালকে আয়। কেন? সুনিতা কোথায়? যা বললাম তাই করো, বুঝতে পেরেছো? যাও নিয়ে এসো। দেখ গুরুদেব, আমি জানি গণেশ তোকে খুব অপমান করে, তুই ওর জায়গায় কাজ করবি? না স্যার, জায়গাটাকে চাই না, শুধু ওর ব্যবহারটা ভালো লাগে না। আরে ব্যবহার তো আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, উপায় নেই। কিন্তু একটা কথা বলি, আমি চাই তুই আমার ডান হাত হ। দেখ, আমার তো কোনো ছেলে নেই, আমার মৃত্যুর পর এইসব কে সামলাবে? তুই তো আছিস, তাই না? আমাকে বাবার মতো ভালোবাসিস। হ্যাঁ স্যার। তাহলে তোর বাবার একটা ছোট্ট কাজ করে দিতে হবে তোকে, কোনো প্রশ্ন না করে। করবি তো? ভালোবাসিস? হ্যাঁ স্যার। তাহলে তোর বাবার একটা ছোট্ট কাজ করে দিতে হবে তোকে, কোনো প্রশ্ন না করে। করবি তো? করবো স্যার। আয় চল। আমার কিছু ঠিক মনে হচ্ছে না। কেন, কি হলো? ওই আপনি সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন তো? এর আগে যখন আপনি ছুটি দিয়েছিলেন তখন দুটো খুন করেছিলেন। তাহলে তুই কি ভাবছিস আজ আমি তোকেও মারবো? হ্যাঁ, তাই মনে হচ্ছে। সত্যি বলবো, তুই যেটা ভাবছিস না সেটা একদম সত্যি। কি? আমি মাধব ঘোরপাড়ে তুমি একদম নর্মাল নও। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি অসুস্থ। তোমার মতো ক্রিমিনাল এই সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। নিয়ে যাও এদের। এই নিয়ে চল চল এই চল চল। হ্যালো ভিউয়ার্স, আমাদের আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম, যার নাম দিল সে বল। দর্শক বন্ধুরা, আমরা জানাতে চাই যে আমাদের আগের এপিসোড হইচই ফেলে দিয়েছিল। আমাদের শো কোনো ক্রাইম শো নয়, কিন্তু বিষয়টা একটা কাকতালীয় যে আমাদেরই এক প্রতিযোগী বৈভবী তার বাবার দ্বারা হওয়া 3টে হত্যাকাণ্ডকে প্রকাশ্যে তুলে আনে। সেই কারণে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে, আর এই কেসের বাকি তদন্ত এখনো চলছে। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে আসতে চলেছি আমাদের পরবর্তী প্রতিযোগীদের, যাদের নাম রনক আগরওয়াল এবং কাজল আগরওয়াল। মা, আমাকে ক্ষমা করে দাও।
তোমার এই অবস্থা আমার জন্য হয়েছে। না রে, তোর জন্য শুধু ভালো হয়েছে। আমি এখানে সাহস পাবো যেন তোর মতো হতে পারি। তুই খুব সাহসিকতার কাজ করেছিস মা। আমি তো শুধু সহ্য করেছি, কিন্তু তুই আমাকে আর ওই সমস্ত মহিলাদের সাহস জুগিয়েছিস যারা ভয়ে ভয়ে বাঁচে। তুই ঠিক মা। যদি সত্যি তোমার মায়ের জন্য কিছু করতে পারতাম বৈভবী, কিন্তু আইন তো আইনই। উনি একটা অপরাধকে লুকিয়েছেন, শাস্তি তো ওনাকে পেতেই হবে। আমি বুঝতে পারছি স্যার। কিন্তু আমি আর আমার পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে নিয়ে গর্ব করি। তুমি একটা নতুন পথ দেখিয়েছো। এই মুহূর্তে এই কেসের একটি এফআইআর দায়ের করা হয়েছে। মাধব ঘোরপাড়ে আর গুরুদেবের বিরুদ্ধে আইপিসির সেকশন 302 দায়ের করা হয়েছে, যেটা একটা খুনের চার্জ। সেই সঙ্গেই ধারা 120B এবং 201 দায়ের করা হয়েছে, যেটি ক্রিমিনাল কনস্পিরেসি এবং প্রমাণ লোপাটের জন্য করা হয়। এই একই সেকশন শিলা ঘোরপাড়ের বিরুদ্ধেও আরোপ হয়েছে। বৈভবী এখন তার স্বামী রমেশ আর তার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে। একদিকে আমরা 20 বছরের বৈভবীর বাহাদুরির তারিফ করছি, যে সে 4 বছর আগে ঘটা খুনের কথা প্রকাশ করেছে, যে খুনগুলি তার বাবা করেছিল। কোনো দিক থেকেই যেটা একটা মেয়ের পক্ষে সহজ নয়। অন্যদিকে আমরা আশ্চর্য হয়ে যাই শ্রীমতী কুমুদ মাপশেখারের আচরণে, যিনি 4 বছর ধরে নিজের স্বামী আর নিজের মেয়ের মিসিং রিপোর্ট করেননি, এটা ভেবে যে ওনারা দুজন বাড়ি থেকে কোথাও পালিয়ে গিয়েছে। তাহলে আর বাড়িতে রইল কে? আর কি বা রইল ওদের ছাড়া? কিন্তু তার চেয়েও বড় আশ্চর্য ব্যাপার হলো যে একজন 3-3টে কোল্ড ব্লাডেড মার্ডার করে তারপর লাশগুলিকে বাড়ির পিছনে গাছগাছরা পোতার মতো পুঁতে দেয়, আর এমনভাবে দিন কাটাতে থাকে যেন কোনো ঘটনাই ঘটেনি। ওনার স্ত্রীও মুখে কুলু পাটেন, যা কিনা আরও একটি বিশাল অপরাধ। উনি তখন সত্যিটা উদ্ঘাটন করেন যখন উনি নিজের মেয়ের জীবনকে বিপদে পড়তে দেখেন। যদি বৈভবী রমেশের সঙ্গে পালিয়ে না যেত, তাহলে আমরা হয়তো আপনাদের এই এপিসোডটাই দেখাতাম না। কিন্তু এমন ঘটবার সুযোগ খুব কম আছে। বহুদিন ধরে আমরা এই প্রোগ্রামে ক্রমাগত বলে চলেছি আর বলতেও থাকব যে ক্রাইম নেভার পেজ। অপরাধকে যতই চাপা দিন না কেন, কোনো না কোনো দিন সত্যের ঝড় উঠবেই, আর চাপা থাকা সত্য বেরিয়ে এসে বিচার চাইবে।